আজকে এই দ্রবণের আমরা যেটা দেখব যে অনুদ্বায়ী কঠিন অর্থাৎ নন ভোলাটাইল সলিড, যেমন ধরো চিনি হতে পারে, ইউরিয়া হতে পারে, গ্লুকোজ হতে পারে ইত্যাদি, এবং উদ্বায়ী তরল পদার্থের দ্রবণ। তা আমি যদি ওরকম চিনি, গ্লুকোজ, ইউরিয়া এগুলো ধরি, তাহলে তখন এই উদ্বায়ী তরল পদার্থ হিসেবে জল ধরব। আর যদি আমি মানে কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হয় এরকম একটা কিছু দেখি, তখন আয়োডিন ধরব, সালফার ধরব। এই রকম যদি দ্রবণ হয় তাহলে একটা মানে ব্যাপারটা হচ্ছে অনুদ্বায়ী বলার উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে কঠিন পদার্থ থাকবে আর একটা তরল পদার্থ থাকবে। এদের যে দ্রবণ সেইটা নিয়ে আজকে আমাদের বিষয়। তা এই দ্রবণের উদাহরণ তো আমরা ওই রকম তো পাই, শরবত তৈরি করতে গিয়ে গ্লুকোজ গুললাম, অথবা চিনি গুললাম, অথবা এমনি কোথাও গাছে সার দেবো বলে ইউরিয়া জলে গুললাম, এরকম টাইপের। তা এখন এই যে দ্রবণটা, এই দ্রবণের বাষ্পচাপ তো থাকবেই। এই বাষ্পচাপের বিষয়টা আমরা জেনেছি আগে, সেটা আরেকটুখানি আমি দেখি এদের ক্ষেত্রে কি হয়। ধরো এরকম একটা পাত্রের মধ্যে আমি একটা ওই রকম দ্রবণ নিয়েছি, যাতে একটা কঠিন পদার্থ রয়েছে আর একটা তরল পদার্থ মিশে দ্রবণটা তৈরি করেছে। এটাকে ঢাকা দেওয়া আছে, এটা আবদ্ধ পাত্র, এরকম ঢাকা দেওয়া আছে। এর কী করে চাপ মাপা হয় সেই ব্যাপারটাকে আমরা ম্যানোমিটারের সাহায্যে আগের ভিডিওতে দেখেছি, সেটা আমি আর এখন দেখাচ্ছি না। তো এখন দেখো, আগের যে বিষয়টা ছিল সেখানে দুটোই তরল পদার্থের দ্রবণ ছিল, এখানে একটা কঠিন পদার্থ। তাহলে এখন একটা জিনিস আমরা ভাবি যে এটা যেহেতু কঠিন পদার্থটা আছে এবং দ্রবণ আছে, দ্রবণের এটা সমসত্ব, দ্রবণ মানে সমসত্ব অবস্থা। তাহলে সমসত্ব অবস্থা হলে সব জায়গাতে কঠিন আর তরল তাদের কম্পোজিশনটা, তাদের অনুপাতটা সব জায়গায় দ্রবণের সমস্ত জায়গায় সমান থাকবে। তা সেই শর্ত যদি মানে তাহলে উপরিতলেও সমানভাবে আছে। তাহলে এখানে ধরো, এখানে আগে তরল অবস্থায় দুটোই উদ্বায়ী তরল পদার্থ ছিল, তাই ওপরে সবই মানে দ্রাব এবং দ্রাবক উভয় তরল পদার্থের কণাগুলো বিরাজ করছিল। এখানে কি হবে না, এখানে তরল যে মানে এটা তো হচ্ছে দ্রাবক, এটা দ্রাব, তা দ্রাবের কোণা আর দ্রাবকের কোণা কিন্তু পাশাপাশি এখানে অবস্থান করবে তাদের কম্পোজিশন অনুযায়ী, তাদের গাঢ়ত্ব অনুযায়ী। তাহলে যখন শুধু তরলটা ছিল, অর্থাৎ দ্রাবক যখন শুধু ছিল পিওর অবস্থায়, পিওর তার মানে দ্রাবক, তখন ওপরে শুধুমাত্র যে দ্রাবকের অণুগুলো বিরাজ করছিল। তাহলে সেখান থেকে সব অণুরই এই বাষ্পীয় অবস্থায় যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন হলো কি, একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা বলছি অবশ্যই, এখন হলো কি এই কঠিন দ্রাবটা এর সঙ্গে দ্রবীভূত থাকার জন্যে তাহলে উপরিতলে তরল অণুর সঙ্গে সঙ্গে কিছু কঠিন অণুও থাকবে। তার মানে কঠিন অণু তো অনুদ্বায়ী, এটা তো লিখিয়ে দিচ্ছি অনুদ্বায়ী। তাহলে কঠিনটা বাষ্পীয় অবস্থায় যেতে পারছে না, তাহলে শুধুমাত্র ওই যে কঠিনের সঙ্গে যে তরল অণুগুলো বিরাজ করছে, তাহলে শুধুমাত্র ওই তরল অণুগুলোর যাওয়ার প্রবণতা বা যাওয়ার সম্ভাবনা থাকবে বাষ্পীয় অবস্থায়। তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি আমরা মেজার করি, তাহলে পিওর যে তরল পদার্থ তার যে বাষ্পচাপ, অর্থাৎ তার যে যতগুলো অণু বাষ্পীভূত হয়েছে সবই তো উপরিতল থেকে হবে, তো ভেতরের তল থেকে হবে না। বাষ্পীভবন আমরা জানি, বাষ্পীভবন সবসময় উপরিতল থেকেই হয়। তা এই উপরিতল থেকে যতগুলো তরল অণু শুধু যখন পিওর দ্রাবক ছিল, মানে বিশুদ্ধ দ্রাবক ছিল, তরল পদার্থটা ছিল, তখন যতগুলো অণু বাষ্পীয় অবস্থায় গেছিল নির্দিষ্ট তাপমাত্রায়, যখন কিন্তু এদের মধ্যে কী হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, একটা ইকুইলিব্রিয়ামে যখন এস্টাবলিশড হয়ে গেছে, তখন তো মানে একটা নির্দিষ্ট সময়ে যতগুলো অণু বাষ্প অবস্থায় যাচ্ছে ততগুলি অণুই আবার তরল অবস্থায় চলে আসবে। তা এইটা যখন হয়ে চলে এসছে এই অবস্থাটা ইকুইলিব্রিয়াম, তখন তো যে বাষ্পের যে চাপ সেটাকে আমরা বাষ্পের চাপ বলছি। কিন্তু পিওর তরল অবস্থায় পিওর তরলের ক্ষেত্রে, পিওর তরল বলবো না, মানে পিওর দ্রাবকের ক্ষেত্রে, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে শুধুমাত্র ধরো জল আমি আরেকটু বিষয়টা ভালো করে নিই। জল আর ধরো চিনি নিয়েছি, চিনির দ্রবণ নিয়েছি, চিনিটা কঠিন পদার্থ, জলটা তরল পদার্থ। তো শুধু যখন জলটা ছিল
তখন যতগুলো জলের অণু বাষ্পীয় অবস্থায় আসছিল, এখন যখন আমি দ্রবণ নিলাম তাতে চিনির অণুগুলো ওপরে ওপরে চলে গেছে, তাহলে ততগুলো অণু কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পীয় অবস্থায় যাচ্ছে না। তার মানে সবসময়তেই কী হচ্ছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পিওর যে দ্রাবক তার যা বাষ্পচাপ, সেটা যখন দ্রবণ অবস্থায় তাকে নিয়ে আসছি তখন তার বাষ্পচাপটা কম হচ্ছে, কারণ এখান থেকে বাষ্পীভূত কম হচ্ছে মানেই বাষ্পচাপটা কমবে। তার মানে যে কোনো অবস্থাতে যদি দ্রবণ হয় তাহলে সবসময় তার বিশুদ্ধ অবস্থার যে বাষ্পচাপ তার থেকে দ্রবণ অবস্থার বাষ্পচাপটা সবসময় বেশি হবে। তা এই যে ধরনের দ্রবণ, এই দ্রবণটা ক্ষেত্রেও রাউলস ল কিন্তু প্রযোজ্য। সেই রাউলস লয়ের যদি আমরা জেনারেলাইজেশন করি, সাধারণীকরণ করি, যে কোনো দ্রবণের ক্ষেত্রে রাউলস ল তার মানে প্রযোজ্য আমরা দেখতে পাচ্ছি। গ্যাসীয় দ্রবণের ক্ষেত্রে রাউলস ল প্রযোজ্য, রাউলস ল প্রযোজ্য মানে হেনরি লটা প্রযোজ্য। ওটা একটা রাউলস ল, মানে হেনরি লটা ওটা হচ্ছে বলতে পারো যে রাউলস লয়ের একটা পার্ট, মানে ওটার সঙ্গে সামঞ্জস্য, ওটা তুমি ট্যালি করবো, আমরা পরে দেখাবো যে ওখানে কেএইচ অর্থাৎ ওই যে হেনরি যে ধ্রুবক সেইটা হচ্ছে বিশুদ্ধ অবস্থার, বিশুদ্ধ দ্রাবকের, যেটা নিয়ে করছি বিশুদ্ধ দ্রাবকের তার বাষ্পচাপের সঙ্গে সমান, মানে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা শুধু আলাদা। কারণ আমি এখানে যখন বললাম একটুখানি কিন্তু বলে দিই যে আমরা দেখেছি হেনরির ক্ষেত্রে যেটা পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, আর আমরা রাউলস লয়ের ক্ষেত্রে দেখছি P1 ইকুয়াল টু P01 ইন্টু x1। তাহলে এক্স আর এক্সের ব্যাপারটা তো একই থাকছে। এটা গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে আমরা হচ্ছি গ্যাসের, মানে গ্যাস যখন দ্রাবক, আর এখানে যে কোনোর ক্ষেত্রে সেটা এখানে শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে কার জন্য, তরল অবস্থা যেটার ক্ষেত্রে আছে তার জন্য প্রযোজ্য এটা। আর এখানে গ্যাসীয় অবস্থায় যেটা আছে অর্থাৎ যে দ্রাব আছে তার জন্য প্রযোজ্য, সেটার যে মানে অংশচাপ, আর এটা হচ্ছে ওটা দ্রাবকের ক্ষেত্রে কনস্ট্যান্ট, ওই দ্রাবের ক্ষেত্রে কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট তাপমাত্রায়, আর এক্সটা হচ্ছে যে দ্রবণের মধ্যে গ্যাসটা বা দ্রবণের মধ্যে যে আছে তার মূল ভগ্নাংশ। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্রাবর ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য গ্যাসীয় অবস্থা, আর এটার ক্ষেত্রে এটা রাউলস ল, নিচেরটা রাউলস ল। রাউলস ল এর ক্ষেত্রে যেটা তরল থাকবে, দ্রবণের যে পার্টটা তরল থাকছে সেটা দুটোই যদি তরল থাকে দুজনের যদি পৃথকভাবে প্রযোজ্য। আর আমি এখন যেটা পড়াচ্ছি যে অনুদ্বায়ী কঠিন আর তরল পদার্থ তাদের জন্য শুধু তরল পদার্থটার জন্য প্রযোজ্য, কারণ কঠিনটা অনুদ্বায়ী, তাই ওইটা উদ্বায়ী নয় যেহেতু তাই প্রযোজ্য হচ্ছে না। তাই আমি বলছি এখানেও রাউলস লটা কিন্তু প্রযোজ্য হচ্ছে এখানে। তাই জেনারেলাইজেশন করলে কি হয় যে যে কোনো ধরনের দ্রবণের কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো ধরনের দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, ওই তাপমাত্রায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমি যেটা সমানুপাতিক যদি বলি যে এখানে রাউলস লর ক্ষেত্রে কি যে কোনো ধরনের দ্রবণের ক্ষেত্রে যে কোনো ধরনের দ্রবণের বাষ্পচাপ অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ সমানুপাতিক দ্রাবকের মূল ভগ্নাংশ, দ্রাবক যেটা তরল পদার্থ তার মূল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। এখন এই সমানুপাতিক আমরা এটা তুলতে গেলে P1 ইকুয়াল টু P01 x1, এইটা আমরা পাচ্ছি কি, এটা আমরা বলেছি যে দ্রাবকের বাষ্পচাপ, শুধুমাত্র এই যে যখন দ্রবণটা তৈরি করেছে তখন হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ, মানে দ্রবণে থাকা দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণে থাকা দ্রাবকের বাষ্পচাপ। অ্যাকচুয়ালি এটা ইকুইভ্যালেন্ট টু, এখানে তো আর কঠিন পদার্থ অনুদ্বায়ী, তাহলে এটা বলতে পারি যে দ্রবণের বাষ্পচাপ। যখন এটা ছিল দুটোই তরল পদার্থ ছিল, এখানে যখন দুটোই তরল পদার্থ ছিল তখন কিন্তু আমরা এটা দ্রবণের বাষ্পচাপ বলতে পারছিলাম না। দ্রবণের বাষ্পচাপটা হচ্ছে কি, তখন কী ছিল, দুটো যে পদার্থ ছিল বাইনারি যে কম্পোনেন্ট, তার মধ্যে দুটো পদার্থ তরল পদার্থ প্রত্যেকের যে তোমার অংশচাপ তাদের যোগফলের সঙ্গে সমান ছিল দ্রবণের বাষ্পচাপ।
এখন শুধুমাত্র যেহেতু অনুদ্বাহী কঠিন পদার্থ একটা রয়েছে, তার বাষ্পচাপটা আমরা কনসিডার করছি না, তাহলে শুধুমাত্র যে দ্রাবকটা রয়েছে তার বাষ্পচাপটা কনসিডার করছি। সেই জন্যে দ্রবণে থাকা দ্রাবকের বাষ্পচাপ সেটা সমান হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। আর এইটা কি দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ। এটা কিন্তু একটা সব নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে। আর এইটা হচ্ছে যে ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, শুধু যদি বিশুদ্ধ দ্রাবকটা থাকে। এইটা হচ্ছে রাউলস ল। এই রাউলস লটা এখানেও এইভাবে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এইটা দেখো, তাহলে P1 সমান P01x1, এটা একটা মূল বিন্দুকে, এটা যদি আমরা লেখচিত্র আঁকি তাহলে এটা একটা মূল বিন্দুকে আমি সরল রেখা হবে। কীরকম না, একটা এই দিকে আমি যদি মোল ভগ্নাংশ করি, আর এই দিকটায় যদি বাষ্পচাপ করি, তাহলে দেখো x1, এইটা বাষ্পচাপ মানে P, তাহলে x1 যদি 1 হয়, x1 এর মানটা সেইটা হচ্ছে P0, P1টা। অর্থাৎ আমি যদি বলতে চাইছি কী বলো, এইখান থেকে তারপরে এটা তো মূল বিন্দুকে আমি সরলরেখা বোঝাই যাচ্ছে, এইরকমভাবে এটা হবে। এখন x1 এর মানটা এইটা যখন 1 হলো, মূল ভগ্নাংশ যখন 1 হয়ে যাচ্ছে, তখন যে বাষ্পচাপটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বা P01। আর এইখানটা হচ্ছে P1 পাচ্ছি, দ্রবণের বাষ্পচাপ। এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ বলা যেতে পারে। আর এটা দ্রবণের দ্রাবকের মূল ভগ্নাংশ। যখন আমরা মূল ভগ্নাংশটা 1 পাচ্ছি, দ্রাবকের মূল ভগ্নাংশটা, তখন এটা হয়ে যাচ্ছে এইখানে যে চাপের সঙ্গে সমান হচ্ছে সেটা হচ্ছে P01, মানে দ্রাবকের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ। এইভাবে আমরা লেখচিত্রটা পাই। আচ্ছা, এখন এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে যদি x এর মান যদি 1 হয়, x1 এর মান যদি 1 হয়, যেটা বললাম আমি, সেক্ষেত্রে P1 = P01 হবে। এবার তাছাড়া অন্যান্য সব ক্ষেত্রেই যেখানে কঠিন দ্রাবটা রয়েছে, কঠিন দ্রাবক রয়েছে, তার মানে মূল ভগ্নাংশ এখানে 1-এর থেকে কম। মূল ভগ্নাংশটা মানে কি, দুটো মূল ভগ্নাংশ যোগ করলে 1 হবে। তাহলে x2টা 1টা যদি আমি দ্রাবক ধরি, 1 কম্পোনেন্টটাকে যদি আমি দ্রাবক ধরি আর 2 কম্পোনেন্টটাকে যদি দ্রাবক ধরি, তাহলে 1টা হলো দ্রাবক, 2 হলো দ্রাবক। তাহলে x1 হচ্ছে দ্রাবকের মূল ভগ্নাংশ, x2 হলো দ্রাবের মূল ভগ্নাংশ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি কি, এই যে সমীকরণটা দেখো, এই সমীকরণে একটা দেখতে পাচ্ছি x1 এর মানটা যত কমবে, x1 এর মানটা যত কমবে, এটা তো নির্দিষ্ট, তাহলে কমছে মানে তার মানে দ্রাব বেশি করে যোগ হচ্ছে, তার মানে তখন P1 এর মানটা তত কমবে। অর্থাৎ যত কঠিন পদার্থ দ্রবীভূত করব, যদি 1 মোল যদি আমি ধরো ইউরিয়া আমি 1 লিটার জলে দ্রবীভূত করলাম, তার যা বাষ্পচাপ হবে, যদি আমি 2 মোল যোগ করি তখন বাষ্পচাপের পরিমাণটা আরও কমে যাবে। তাহলে x1টা যত কমবে, P1টা তত কমবে। ঠিক আছে, এইভাবে আমরা ব্যাপারটাকে ভাবতে পারি। আর একটা জিনিস দেখা গেছে যে যদি এটা দেখো x1 এর সঙ্গে তো সমানুপাতিক, x1 মানে এটা মূল ভগ্নাংশ, অর্থাৎ মূল ভগ্নাংশটা কী করে পাই, আমি আরেকবার ঝালিয়ে নিই সেটা বোঝানোর জন্য একটা জিনিস, যে মূল ভগ্নাংশটা আমরা পাই x1 মানে n1/n1 + n2। এখন এই যে n1, এটা মূল সংখ্যা
কার ওয়ান মানে হচ্ছে ওয়ান মানে কোনটা বলছে দ্রাবক, এটা দ্রাবকের মোল সংখ্যা, এটা দ্রাবকের মোল সংখ্যা, এটা দ্রাবের মোল সংখ্যা। তাহলে এই যে মোল সংখ্যা, আমরা তো মোল সংখ্যা মানে একটা নাম্বার, মোল সংখ্যাটা কি একটা নাম্বার, যে কতগুলোর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা রয়েছে, যদি অ্যাভোগাড্রো সংখ্যা থাকে তাহলে 1 মোল, সংখ্যক যদি অণু থাকে 1 মোল, তার যে ফ্র্যাকশানে থাকবে তত মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে মোল সংখ্যাটা, তো কোনো কি পদার্থ ওখানে দ্রবীভূত আছে, সেটা চিনি আছে না ইউরিয়া আছে না গ্লুকোজ আছে না এ আছে না বি আছে না সি আছে না ডি আছে, তার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে নির্ভর করছে কার উপর, যে কতগুলো মোল দ্রাব ওখানে দ্রবীভূত আছে, অর্থাৎ যে উল্টো দিক থেকে বলতে পারি কত মোল দ্রাবক ওখানে দ্রবীভূত আছে, তবে তো মূল সংখ্যাটা পাই। মানে মূল সংখ্যাটা তো এখানে x1টা নির্ভর করছে দুটোরই, n2 মূল সংখ্যার উপর আবার n1 মূল সংখ্যার উপর, কারণ n2 দিয়ে ভাগ হচ্ছে এখানে n1 প্লাস n2 দিয়ে। তাহলে এইটা যত n2 এইটা যত বাড়বে তত এইটা ছোট হয়ে যাবে, x1-এর মানটা ছোট হবে। তার মানে আমি বলতে চাইছি যেটা, যে এটা পরীক্ষা করে দেখা গেছে, তার আগে ব্যাখ্যাটা বলে দিই, যে এইটা তার মানে যে এদের মোল সংখ্যা যে উপস্থিত থাকছে, কী পদার্থ দ্রবীভূত থাকছে সেটা বিষয় নয়, কত মোল দ্রবীভূত থাকছে তার উপর নির্ভর করছে x1টা, এবং x1টা যেহেতু নির্ভর করছে তার উপর, তাই P1টা এটা তো কনস্ট্যান্ট, P01 এটা একটা নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্প হয়, সেটা কনস্ট্যান্ট। তাহলে x1টা যেহেতু কী পদার্থ দ্রবীভূত সেটা নির্ভর করছে না, শুধুমাত্র কত মোল দ্রবীভূত আছে তার উপর নির্ভর করছে, তাহলে P1টাও সেটার উপর ডিপেন্ড করবে। এই দেখা গেছে কি যে 1 লিটার জলে যদি 1 মোল ইউরিয়া, 1 মোল গ্লুকোজ, 1 মোল সুক্রোজ বা চিনি এটা যদি দ্রবীভূত থাকে, এখানে আমি একটু প্রশ্ন বলে দিই, 1 মোল গ্লুকোজ যদি বলে, এটা যদি গ্লুকোজ হয়, 1 মোল গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180 গ্রাম পার মোল, আর 1 মোল সুক্রোজের আণবিক ভর হচ্ছে তোমার 160, এটা ডবল, হ্যাঁ 342, 342 গ্রাম পার মোল, আর 1 মোল ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60 গ্রাম পার মোল। তাহলে দেখো 60 গ্রাম পার মোল দ্রবীভূত থাক, ইউরিয়া দ্রবীভূত থাক, বা 180 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত থাক, বা 342 গ্রাম চিনি দ্রবীভূত থাক, সবার ক্ষেত্রেই কিন্তু বাষ্পচাপ এটা কিন্তু সমান হবে, কারণ এগুলো সবই হচ্ছে 1 মোল পরিমাণ করে নেওয়া হয়েছে, তার বেশি করে নেওয়া হয়নি। 1 মোল পরিমাণ করে নেওয়া থাকার জন্য প্রত্যেকের ক্ষেত্রে x1-এর মানটা সমান। আবার আর বলেছি 1 লিটার জলে 1 লিটার দ্রাবকটাও নির্দিষ্ট, তাই n1টা নির্দিষ্ট হয়ে গেল, n2টা নির্দিষ্ট হয়ে গেল, তার ফলে x1টা নির্দিষ্ট হয়ে গেল, এরও মানে x1 যত, এরও x1 তত, এরও x1 তত, তাই প্রত্যেকের ক্ষেত্রে P1টাও সমান হবে। এইটা একটা মজার জিনিস। তা এই যে প্রপার্টিসগুলো, দ্রবণের যে প্রপার্টিসগুলো শুধুমাত্র দ্রাব যেটা থাকে দ্রাবের মোল সংখ্যার উপর অ্যাজ ওয়েল অ্যাজ দ্রাবকের মোল সংখ্যার উপর ডিপেন্ড করে, সেইগুলোকে বলা হচ্ছে কলিগেটিভ ধর্ম, দ্রবণের কলিগেটিভ ধর্ম, এটাকে ইংরাজি কথা, গেটিভ প্রপার্টিজ। সেটা বলছি কলিগেটিভ ধর্ম। এবার আমরা একটা বিষয়ের দিকে দেখব, যে বাষ্পচাপের অবনমন, এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিসে যাওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। বাষ্পচাপের অবনমন আমি লিখে নিলাম। অবনমন এইটা একটা যেমন দেখব, আর একটা দেখব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এইটাকে বলছি লোয়ারিং অফ ভেপার প্রেসার, আর এটাকে বলছি রিলেটিভ লোয়ারিং
রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। বাষ্পচাপের অবনমন বলতে কি, মানে বাষ্পচাপটা কতটা কমেছে। সলিউশন তৈরি করার জন্য, দ্রবণ তৈরি করার জন্য বাষ্পচাপটা কতটা কমেছে সেটা দেখা। তার মানে এইটা হচ্ছে কতর সঙ্গে সমান হতে পারে না, বাষ্পচাপের বিশুদ্ধ বাষ্পচাপ এইটা P1 এইটা। আচ্ছা, আপেক্ষিক অবনমন মানে কি না, একটা সাপেক্ষে আমরা জানি। এখানে আপেক্ষিক হচ্ছে যে এই যে অবনমনটা হয়েছে সেটা পিওর দ্রাবকের যে বাষ্পচাপ ছিল তার সাপেক্ষে কতটা অবনমন হয়েছে সেইটাকে বলছি আপেক্ষিক অবনমন, এইটাকে বলছি আপেক্ষিক অবনমন। তো এইটা ডিডাকশানটা আমরা করব। দেখো রাউলস ল থেকে কি করে করব, রাউলস ল থেকে আমরা পেলাম P1 ইকাল টু P01 x1। এখন x1 সমান আমরা কী জানি, 1 মাইনাস x2। দেয়ারফর এখান থেকে পাচ্ছি কি P1 মাইনাস P01 ইকাল টু মাইনাস P01 x2। দ্যাট ইজ P01টা বড়, ওইটা থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে গেল P01 x2। দেয়ারফর P01 মাইনাস P1 ডিভাইডেড বাই P01 ইকাল টু x2। তাহলে দেখো এইটা কি বললাম না, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আর বাষ্পচাপের শুধু অবনমনটা হচ্ছে এইটা P01 মাইনাস P1 ইকাল টু P01 বাই x2 ইন্টু x2। আর আপেক্ষিক অবনমন সেটা কার সঙ্গে সমান হচ্ছে, সরি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান হচ্ছে যে দ্রাব যোগ করা আছে তার মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এইটা রাউলস ল থেকে আমরা পাচ্ছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, কোনো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, কোনো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এটা সমান কিন্তু সমানুপাতিক নয়। এটা আমরা রাউলস ল থেকে ডিডাকশন করতে পারলাম। এখন এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে কিছু অঙ্ক দেয় তোমাদের, সেখানে বিশেষত অনেক ক্ষেত্রে দেয়, এখান থেকে এটা বের করতে দিতে পারে যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কত কোনো এক নির্দিষ্ট তাপমাত্রায়, দ্রবণের বাষ্পচাপ কত। কিন্তু বেশিরভাগ যেটা দেয় যে দ্রাবটা দ্রবীভূত আছে সেই দ্রবীভূত দ্রাবের মোলার ভর, সেইটা বেশি দেয়। তো সেইটা দেখো আমরা কী করে পাই, তাহলে আমরা এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে আমরা বের করব যে দ্রাবের মোলার ভর। তাহলে দ্রাবের মোলার ভর কী করে নির্ণয় করতে হয় দেখি। আমরা পেলাম P01 মাইনাস P1 ডিভাইডেড বাই P01 ইকাল টু x2। এখন x2 মানে কি আমরা পাশে করে দেখি, x2 মানে হচ্ছে N2 বাই N1 প্লাস N2, এটা আমরা জানি। এখন যদি এটা ডাইলিউট সলিউশন হয়, অনেক ক্ষেত্রে যে ডাইলিউট সলিউশনের কথা বলে দেয়, বা যদি নাও বলে দেয় তাহলে আমরা ধরবো না। যদি বলে দেয় যে এটা একটা লঘু দ্রবণ, সেক্ষেত্রে আমরা ধরে নেব কি না N1 প্লাস N2 মোর দ্যান, এটা অলমোস্ট ইকুয়াল টু N1। তখন হয়ে যাবে কি x2 ইকাল টু N2 বাই N1। এখন N2 মানে কি W2 বাই M2, আর এখানে N1 মানে W1 বাই M1। দেয়ারফর কি হচ্ছে W2 ইন্টু M1 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। এটা এতটা না মনে রাখলেও চলবে, তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা অঙ্ক অনুযায়ী তোমরা এটাকে ডিডিউস করবে। ইকালস টু x2 মানটা এখান থেকে মানে যেটা দেবে আর কি, তোমরা এইটাও ব্যবহার করতে পারো ফর্মুলাটা মনে রাখলে। এখানে একটা তোমাদের বলি, পরীক্ষায়
তোমরা কেউ যদি এখানে ডাইলিউট সলিউশন হিসেবে এটা N2/N1 ধরে নেয়, N2টাকে নিচের N2টাকে বাদ দেয়, তাহলেও যা বেরোয় রেজাল্ট বেরোয় সেখানে নম্বর দেয়, ফুল নম্বরই পায় ক্যালকুলেশন সঠিক হলে। আর যদি কেউ N1+N2 নিচটা N1+N2 ধরে ক্যালকুলেশন করে তাহলেও তারা ফুল নম্বরই পায়। খালি দেখতে হয় কি প্রত্যেকটা স্টেপেতে কিন্তু নম্বর দেওয়া থাকে। এটাতে অঙ্কটাতে যদি 2 নম্বর থাকে এইটাকে ব্যবহার করার জন্য, তাহলে প্রত্যেকটা স্টেপেতে এই ফর্মুলাটা লেখার জন্য নম্বর থাকবে, এইটা লেখার জন্য নম্বর থাকবে, তারপরে শেষকালে ক্যালকুলেশনের জন্য নম্বর থাকবে, ইউনিটের জন্য নম্বর থাকবে, প্রত্যেকটা স্টেজে নম্বরটা থাকবে। তো এখন তোমাদের আমি একটা অঙ্ক দেখি, সেটা আমি অঙ্কটা বোর্ডে লিখছি। দেখো আমি এখানে একটা অঙ্ক লিখেছি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি অনুদ্বায়ী কঠিন জৈব যৌগের 5% জলীয় দ্রবণের বাষ্পচাপ 745 মিলিমিটার পারস্থলের সঙ্গে সমান। জৈব যৌগটির মোলার ভর নির্ণয় করো। এখন বাষ্পচাপ যেহেতু, তাহলে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে আমাদের কিন্তু বিষয়টাকে করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি কী কী দেওয়া আছে। একটা হচ্ছে এইটা বাষ্পচাপটা, দ্রবণের বাষ্পচাপ দিয়েছে, তাহলে P1 = 745 মিলিমিটার পারস্তম্ভ। আচ্ছা, জৈব যৌগটির মোলার ভর নির্ণয় করতে বলেছে, তাহলে M2 = কত দিয়ে বলে দিয়েছে। তাই এখন এই যে 5% জলীয় দ্রবণ, তাহলে সেখানে তাহলে 5% মানে 5 গ্রাম, 5% মানে এটা 100 গ্রামের মধ্যে 5 গ্রাম আছে কোনটা জৈব যৌগটা। তাহলে এখানে W1 = 100 - 5 = 95 গ্রাম, মানে জল, জলীয় দ্রবণ বলে জল হচ্ছে এইটা। W2 = 5 গ্রাম। কিন্তু আমাদের দরকার হচ্ছে P01, তবে তো M2টা বের করতে পারবো। P01টা তো বলে দেয়নি। এখানে একটা জিনিস দেখো, খেয়াল করো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে দিয়েছে আর জল বলে দিয়েছে, এখানে দ্রাবকটা জল। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জল যখন ফোটে তখন তার বাষ্পচাপ, বিশুদ্ধ জলের বাষ্পচাপ হয় 760 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। এইটা, এইগুলো পেয়ে গেলাম, ব্যাস, আর তো কিছু ব্যাপার নেই। এখান থেকে আমরা যেটা করতে পারি, প্রথমে ধরো আমি একটু এভাবে করতে চাইছি যে x2 = উই নো ফ্রম রাউলস ল। রাউলস ল থেকে আমরা জানি যে x2 = P01 - P1 / P01। এখন P01টাকে এই পাশে লিখি, এটা 760 - 745 / 745 আর 15/745 একটা মান পাওয়া যাবে। আচ্ছা, সেটা থাক। এখন x2 মানে আমরা কী লিখব, আমরা N2/N1+N2 এইটাকে ইকুইভ্যালেন্ট আমরা করে নিচ্ছি N2/N1 ডাইলিউট সলিউশন হিসেবে, তাহলে 15/745। এখন N1 N2-র মানটা বের করবো আমরা এখান থেকে। দেখো N1 N2-র মানটা তো আমার চাই একটুটা। N1 হচ্ছে কত, 95 / 18, আর N2 হচ্ছে কত, 5/M2। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো মানটা। therefore N2 5/M2 / 95/18 ইকুয়ালস টু 15/745 বা 5/M2 = 15/745 ইন্টু 95/18 বা M2 ইকুয়ালস টু, M2-র সঙ্গে এটা কোনাকুনি গুণ আছে, এটার সঙ্গে এটা, তাহলে 745 × 18 × 5 / 15 × 95। এটা ক্যালকুলেটরে করে নেবে, করে নিলে যেটা আসবে সেটা দেখছি। ক্যালকুলেটরটা নিয়ে এলাম, নিয়ে এসে দেখছি কী আসে। তাহলে ইন্টু 745 ×
18 গুণিত 5 ইকুয়ালস টু এত ডিভাইডেড বাই 15 ডিভাইডেড বাই ইকুয়ালস টু করলাম ডিভাইডেড বাই 95 ইকুয়ালস টু 47.05 আসছে। এটা হচ্ছে M2 47.05। এবার কেউ যদি N1 প্লাস N2 গোটাটাকে ধরে করে সেক্ষেত্রে কি হবে? আমরা একটু দেখে নিই, একটুখানি এইখান থেকে দেখতে চেষ্টা করি। এইখান থেকে আমি এটা মুছে দিলাম। N1 প্লাস N2 যদি পুরোটাই ধরে তাহলে কি অসুবিধে, এটা মুছছি না। N1 N2 মানটা রয়েছে এখানে, ভিডিওটা চলছে দেখে নিই। আচ্ছা, তো এখন আমরা যদি এটা উল্টে দিই, দেখো উল্টে দিলাম, N1 প্লাস N2 ডিভাইড বাই N2 ইকুয়াল টু 745/15, বা এটা ভাগ করলে তাহলে N1 বাই N2 প্লাস 1 ইকুয়াল টু 745/15, বা N1 বাই N2 ইকুয়াল টু 745/15 মাইনাস 1। এখান থেকে আমরা পেয়ে যাবো, এটা ক্যালকুলেশন করলে 15 লসাগু, 745 থেকে 15 চলে যাবে 730, ঠিক আছে। বা N1 মানে আমরা কত পেয়েছি, 95/18 ডিভাইডেড বাই 5/M2 ইকুয়াল টু 730/15। আমি এই দিকটা মুছে দিয়ে তারপরের অংশটা করছি। এখানে সেখানে আমি পাচ্ছি বা 95, এটা নামলো নিচে, M2টা উপরে উঠলো, ডিভাইডেড বাই 18 ইন্টু 5 ইকুয়াল টু 730/15, বা M2 ইকুয়াল টু 730 গুণিত 18 গুণিত 5/95 গুণিত 5, এই হ্যাঁ 95 গুণিত 15, সরি। তাহলে আমি এটা ক্যালকুলেটরে করে চেষ্টা করি। 730 ইন্টু 18 ইন্টু 5 ইজ ইকুয়াল টু এত ডিভাইডেড বাই 95 ডিভাইডেড বাই 15, 46.10 আসছে। এটা খুব বেশি তফাৎ হয়নি, আগেরটা বোধ হয় 47.05 না কত এসেছিল। এইভাবে তোমরা করতে পারো, কিন্তু এইভাবে বড় ক্যালকুলেশনটা আমি এটা উল্টে দিয়ে করলাম, এটাও করতে পারো তোমরা। নেক্সট আরেকটা ধরনের অঙ্ক দেখাই। এখানে আমি আরেকটা অঙ্ক লিখেছি। 298 কেলভিন উষ্ণতায় জলের বাষ্পচাপ 23.75 মিলিমিটার Hg, ওই উষ্ণতায় 5% ইউরিয়ার জলীয় দ্রবণের বাষ্পচাপ নির্ণয় করো। তার মানে দ্রবণের বাষ্পচাপটা নির্ণয় করতে বলেছে, অন্য সবগুলো দেওয়া আছে। দেখো কীভাবে কী পাচ্ছি। প্রথম কথা হচ্ছে জলের বাষ্পচাপ, মানে বিশুদ্ধ জলের বাষ্পচাপ, অর্থাৎ P01 ইকুয়াল টু 23.75 মিলিমিটার Hg। বের করতে হবে আমার দ্রবণের বাষ্পচাপ P1 ইকুয়াল টু কত। আচ্ছা, এটা আমার দরকার এবার কি, X2টা দরকার। X2 মানে N1 আর N2টা দরকার। এখন N1 আমি এটা একবারে করে দিচ্ছি। N1 মানে কী পাচ্ছি এখানে, আচ্ছা জল আছে 95 গ্রাম, তাহলে 95 ডিভাইডেড বাই 18। আচ্ছা N2 হচ্ছে, এটা 5 গ্রাম, 5 বাই, আচ্ছা ইউরিয়ার আণবিক ভর কত, তাহলে ইউরিয়া হচ্ছে CONH2 হোল 2, সি হচ্ছে 12 প্লাস 16 প্লাস N মানে 17, 18, 19, 19 দুগুণে 38, 19 ইন্টু 2, তাহলে 38, এটা কত কি ঘন্টা হয়ে গেল, 14, 15, 16, 16 দুগুণে 32,
16 দুগুণে 32, আর 3 16 48, 48 আর 12 60, মনে করে হচ্ছে 60, তাহলে এখানে বুঝলো 60। তাহলে অতএব তাহলে x2 ইকুয়াল টু, আমরা যে ডাইলিউট সলিউশন এখানে ধরে নিলাম, তাহলে n2 5/60 ডিভাইডেড বাই 95/18 ইকুয়ালস টু কত হচ্ছে দেখি। এটা আমরা গুণ করে দিচ্ছি, উপরে 5 নিচে 60 উপরে 18 নিচে 95 ইকুয়ালস টু কত। আচ্ছা, এটা করা যাবে। নেক্সট আমরা দেখবো এবার, তাহলে রাউলস ল থেকে যেটা পাচ্ছি, রাউলসের সূত্র থেকে P01 মাইনাস P01 মাইনাস P1 ডিভাইডেড বাই P01 ইকুয়াল টু x2, বা এখন P01 এইটাকে আমি যদি ভাগ করে দিই, তাহলে ব্যাপারটা হয় এরকম আর কি, ভাগই করে দিই, ডিভাইড করে দিই, 1 মাইনাস P1 বাই P01 ইকুয়ালস টু x2। x2 মানটা কত পেয়েছি, 5 × 18 ডিভাইডেড বাই 60 × 95, বা 1 মাইনাস P1টা বের করবো, P0 হচ্ছে 23.75 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করে কত আসছে দেখি, 5 × 18, 5 × 18 ডিভাইডেড বাই 60 ইকুয়ালস টু এত, ডিভাইডেড বাই 95 ইকুয়ালস টু এত, 0.0157। তাহলে আমি 0.01578 আছে, তাহলে 0.0158 করে নিই। তাহলে আমি এইটা যদি করি, তাহলে P1 ডিভাইড বাই 23 মাইনাস 75 ইকুয়ালস টু 1 মাইনাস 0.0158 হয়ে যাবে, তাই হবে না? এটা এদিকে এলে মাইনাস হচ্ছে, এটা এদিকে প্লাস হচ্ছে, আর এইটা এদিকে 1 মাইনাস এটা হবে। তাহলে এটা সাবট্রাক্ট করলে আসছে 2, 4, 1, 2, 8, 9, 0 পয়েন্ট এত, তাহলে বা P এটা 1, P1 ইকুয়াল টু 0.9842 ইন্টু 23.75, এটা মাল্টিপ্লাই করলে 0.9842 ইন্টু 23.75 ইকুয়ালস টু 23.375 ইকুয়াল টু 23.375। আচ্ছা, তাহলে দেখো বাষ্পচাপ যেটা, এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, সেই বাষ্পচাপের মানটা কিন্তু সামান্য কমে যেতে, 23.75 ছিল, এখন 23.375, এটা তাহলে এখানে লিখে দিতে হবে অ্যান্সার, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ, তবে সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে 23.375 মিলিমিটার এইচজি। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক করানোর আগে এটা এরকমভাবেই পড়বে, এই ধরনের, এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, আর কিছু নয়। নেক্সট অঙ্ক করার আগে আমরা একটা, এটা তোমাদের এইচএসে আসবে না, আসে না, সিলেবাসে নেই, এটা কিন্তু তোমাদের নিট বা জয়েন্ট এন্ট্রান্সে আসতে পারে। সেটা হচ্ছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাকে পরিমাপ করা কীভাবে, দেখো না, এইখানে একটা বাল্ব নেওয়া হয়েছে কাঁচের, তাতে এইখানটায় এটা আছে, এটা নেওয়া হয়েছে দ্রবণটা, আমি চেম্বারটাকে এ বলছি, এখান দিয়ে একটা পাইপ চলে এলো, ড্রাই এয়ার আসবে, তাতে শুষ্ক বাষ্প এখানে চলে আসবে নিচ পর্যন্ত, এটাতে কোনো জল নেই, এটা হচ্ছে শুষ্ক বাষ্প,
আচ্ছা, এখান থেকে উঠবে। এখানে আর একটা বাল্ব, এর মধ্যে এটা প্রবেশ করবে। আচ্ছা, এবার এইটাতে লিখবো বিশুদ্ধ দ্রাবক। বিশুদ্ধ দ্রাবক, এটাকে আমরা বি বলছি। এইখানটাকে আবার এখান থেকে বেরিয়ে গেল। এখন দেখো এইদিকে যাচ্ছে বাষ্পগুলো। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথমে যে শুষ্ক বাষ্প আসছে সে এসে এখানে প্রবেশ করলো, এসে এখান দিয়ে যখন বেরোচ্ছে তখন কিন্তু জলীয় বাষ্পে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এখানে জলীয় বাষ্পের যা চাপ ছিল, এখানে যত পরিমাণ জলীয় বাষ্প ছিল মানে ডেনসিটি, সেই ডেনসিটির পরিমাণ এখান দিয়ে সেই সেম ডেনসিটি এদিক দিয়ে যাবে। তার মানে স্যাচুরেটেড হয়ে গেছে। এটা স্যাচুরেটেড, এটা যাতে স্যাচুরেটেড হয়ে আছে, সেই স্যাচুরেটেড জলীয় বাষ্প সম্পন্ন বাতাস এইখান দিয়ে এদিকে যাবে। সেখানে কিন্তু দ্রবণের ওপরে যে বাষ্পচাপ, অর্থাৎ সেখানে বাষ্পটা কম, সে এইখান থেকে সেইরকম বাষ্প নিল, নিয়ে এখনও কিন্তু বিশুদ্ধ দ্রাবক মানে সেখানে বাষ্প তার বেশি আছে এইটার থেকে। তাহলে এইখানে প্রবেশ করার পর আবার যখন এই দিক দিয়ে বেরোবে তখন কিন্তু এখান থেকে আরও খানিকটা বাষ্প নেবে। এখন কি হয় কি, যে এইগুলোর ওয়েট মাপা হয়। এই পরীক্ষাটা করার পর এইটার ওয়েট প্রথমে করা হয়েছিল, তারপরে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে কতটা ওয়েট হলো দেখছি, নিশ্চয়ই খানিকটা ওয়েট কমবে। মাস আর ওয়েট তো একই কথা বলি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে। এখানে মাস যেটা প্র্যাকটিক্যালি বলতে গেলে এর মাস খানিকটা কমবে, কারণ এখান থেকে জলীয় বাষ্প চলে যাচ্ছে। আবার এখানেও মাস একইভাবে খানিকটা কমবে। এই কতটা করে মাস কমছে সেইটাকে মেজার করা হয়। মেজার করে সেইটা দেখা হয় কি, মানে এখানে যে এখানে ধরো যে ধরি মাস কমছে এ থেকে মাস কমছে W1 গ্রাম, আর বি থেকে মাস কমছে W2 গ্রাম। এখন এইখানে তাহলে যে বাষ্পটা রয়েছে সেখানকার বাষ্পচাপটা, এটা দ্রবণ, তার বাষ্পচাপ P1, সেইটার সঙ্গে সমানুপাতিক হচ্ছে W1 গ্রাম, W1টা যেটা এখান থেকে হ্রাস পেয়েছে। আর P2 নয়, P01 এইটার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, না এখানটায় ধরো এখানে খানিকটা ওজন সে নিয়ে এসছে, মানে W2 মাইনাস W1। এইখানে এটা যদি W2 হয় তাহলে এখানটার ওজন কমেছে কত, W2 মাইনাস W1। তাহলে সেইটা সেই যে এখানকার ওজন কমেছে W2 ধরেছি, তা সেইটা কি হয়েছে না, এখানে যে বাষ্পচাপটা ছিল আর এখানে বাষ্পচাপ, এখানের বাষ্পচাপটা বেশি, এখানের বাষ্পচাপটা কম, এদের যে তফাৎ সেই পরিমাণ সে W2 সে হ্রাস করেছে। তার মানে আমরা পাচ্ছি কি P01 মাইনাস P1, এই যে ব্যাপারটা, এই যে মানে এদের বিয়োগফল যেটা, সেই পরিমাণই এখান থেকে কমবে, সেইটা আমরা হচ্ছে W2। এখানটায় আমরা ভেদের নিয়ম অনুযায়ী ধরে নিলাম কে W1, এটাকে ধরছি P01 মাইনাস P ইকুয়াল টু কে W2 ধরে নিচ্ছি। এখন আমরা রাউলসের সূত্র অনুযায়ী আমরা করব কি, আমাদের দরকার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেখানে আমাদের দরকার লাগছে ওইটা P0 দিলাম কেন, P1, এটা P1, P0 নয়, ভুল করে দিয়েছি। সেখানে আমাদের দরকার লাগছে কি কি, দেখো P01 মাইনাস P1 ডিভাইডেড বাই P01, এইটাকে লাগছে। তাহলে P01টার মান আমরা এখানে পাইনি, P01-এর মানটা বের করতে হবে। P01-এর মানটা আমরা কী করে বের করবো, এইটার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে P1 কেটে যাবে, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো P01 মাইনাস P1 প্লাস P1 ইকুয়াল টু KW2 প্লাস KW1, বা P01 ইকুয়াল টু কে কমন নিলে W1 প্লাস W2। ঠিক আছে, এবার আমরা এইখানে বসাচ্ছি মানটা, এইটা পেয়ে গেছি, এর মানটা হচ্ছে এইটা। তাহলে KW2 ডিভাইডেড বাই এখানে যেটা পাচ্ছি KW1 প্লাস W2 কেটে গেল। তাহলে দেখো W2টা কি, W2টা পেয়েছি আমরা
যে বি অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক যেখানে আছে তার যা ওয়েট লস হয়েছে, তার মানে এইখানের হচ্ছে W2 মানে হচ্ছে যেটা বিশুদ্ধ দ্রাবক সেই চেম্বারের যে ওয়েট লস সেইটা হচ্ছে W2, আর মোট দুটো চেম্বারের যা ওয়েট লস সেটা হচ্ছে W1 + W2, সেইটার মানটা এটার সঙ্গে সমান, তাই তো? তাহলে এই ধরনের একটা আমরা অঙ্ক করি। এটা কথায় তোমরা লিখে নিতে পারো W2 আর W1 + W2টা কি। তাহলে মনে রাখতে হবে বিশুদ্ধ দ্রাবক যাতে ছিল তার যা ওয়েট লস হচ্ছে সেটা হচ্ছে W1, আর দুটোর মোট ওয়েট লসটা হচ্ছে W1 + W2। এবার এই ফর্মুলা দিয়ে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। 100 গ্রাম জলে 2.5 গ্রাম একটি অনুদ্বায়ী কঠিন দ্রাবক যেটাকে X বলা হচ্ছে যোগ করা হলো। তার মানে এখানে একটা দ্রবণ তৈরি করা হয়েছে, সেখানে 100 গ্রাম জল আছে, 2.5 গ্রাম একটা অনুদ্বায়ী কঠিন দ্রাবক আননোন দ্রাবক সেটা আছে। শুষ্ক একটা বাষ্পকে না, শুষ্ক বায়ুকে হবে, এটা শুষ্ক বাষ্পকে হবে না, শুষ্ক বায়ুকে। শুষ্ক বায়ুকে প্রথমে দ্রবণের মধ্যে দিয়ে এবং পরে বিশুদ্ধ জলের মধ্যে দিয়ে পাঠালে প্রথমে ভর হ্রাস 1.25 গ্রাম এবং পরে ভর হ্রাস 0.05 গ্রাম হয়। তাহলে এক্সের মোলার ভর নির্ণয় করতে হবে। দেখো সলিউশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ওইটা যে করেছিলাম, অর্থাৎ ওই যে খেয়াল করো চেম্বার, প্রথম চেম্বার যেখানে দ্রবণ ছিল সেখানে W1 করেছিলাম, তাহলে এখানে হচ্ছে W1 = আমরা পাচ্ছি 1.25 গ্রাম আর W2 = 0.05 গ্রাম। তো আমরা যেটা জেনেছি যে মোলার অবনমন, তোমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন 0 এইটা ডিভাইডেড বাই এইটা = W2 / W1 + W2, ঠিক আছে? তো এইটার মানটা আমরা জেনে গেছি, এটা হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 1.25 + 0.05। এখন এইটাই মানে হচ্ছে x2, কারণ এইটা সমান x2। তাহলে অতএব এখন তাহলে x2 = এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 0.05 ডিভাইডেড বাই 1.30, 0.05 ডিভাইডেড বাই 1.3, 0.038, 0.0385 এইটা আসছে। তখন x2 কত? x2 এর ক্ষেত্রে আমরা করবো কি N2/N1, ডাইলুট সলিউশন ধরে নিলাম, দেখো 2.5 গ্রাম আছে, এটা একইভাবে তোমরা জেনে গেছো। তাহলে এটা হবে W2 × M1 ডিভাইডেড বাই W1 × M2। W2 মানে কতটা এ আছে, এটা না করে তোমরা এমনি বের করতে পারো, আমি তো পুরোটা লিখে দিলাম তাই বিভিন্নভাবে। তা W2 মানে W2 কতটা আছে 2.5 গ্রাম। M1 মানে 18 জলের আণবিক ভর, W1 100, M2টা বের করতে হবে। এরপরে আমরা করি এখানে, তাহলে M2 = এটা এখানে চলে আসবে 2.5 × 18 100 × 0.0385 = কত আসছে? 2.5 × 18 = এত ডিভাইডেড বাই 0.0385 ডিভাইডেড বাই 100, তাহলে 11.6869 এরকম আসছে। এটা একটা আন্দাজে দেওয়া, তাই বিভিন্ন এলো। অতএব এক্সের মোলার ভর
11.69 গ্রাম পার মোল। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই।